আজকে আমরা ওয়েস্ট বেঙ্গল পুলিশ পরীক্ষার জন্য একটি প্র্যাকটিস সেট নিয়ে এসেছি, যেটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আগামী ওয়েস্ট বেঙ্গল পুলিশ পরীক্ষার জন্য। এই প্র্যাকটিস সেটটি নেওয়া হয়েছে এ মাসের পেশা প্রবেশ থেকে। তো চলুন সরাসরি আমরা অঙ্ক শুরু করি। এখানে 58-এর অঙ্ক আছে, দেখুন 58-এর অঙ্ক আছে দুটি সংখ্যার যোগফল ও বিয়োগফলের অনুপাত 5:3। সংখ্যা দুটির অনুপাত কত? তো এখানে বলছে দুটি সংখ্যার যোগফল ও বিয়োগফলের অনুপাত 5:3, অর্থাৎ যোগফল করতে হবে 5, বিয়োগফল করতে হবে 3। তাহলে সংখ্যা দুটির অনুপাত কত? তো দেখুন, এখানে যদি সংখ্যা একটা 5 ধরা হয়, একটা সংখ্যা 3 ধরা হয়, তাহলে এ দুটো যোগ করলে দেখুন 5 আর 3 8 হচ্ছে। এখানে কিন্তু দুটি সংখ্যার যোগফল 5 হচ্ছে না। আবার দেখুন, এখানে 6 আর 5 11, 11 হচ্ছে, 5 হচ্ছে না। তাহলে এটা হবে না, এটা হবে না। এটা দেখুন, 4 আর 1 5, অর্থাৎ এখানে যদি প্রথম সংখ্যা 4 ধরা হয়, দ্বিতীয় সংখ্যা 1 ধরা হয়, তাহলে 4 আর 1 যোগ করলে 5 হচ্ছে। এই যে দুটি সংখ্যার যোগফল 5, তো 5 হচ্ছে। আবার দেখুন, বলছে বিয়োগফল 3। তো দেখুন, 4 থেকে 1 বিয়োগ করলে আপনার হয়ে যাচ্ছে 3। তাহলে যোগফল ও বিয়োগফলের অনুপাত 5:3 হচ্ছে। তো সংখ্যা দুটির অনুপাত তাহলে কি হচ্ছে? সংখ্যা দুটির অনুপাত 4:1 হচ্ছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো সির দাগ হবে সঠিক উত্তর। এখন আপনি বলতে পারেন, স্যার ডির দাগও তো 1:4 আছে, এখান থেকে 4-তে 1 বাদ দিলে 3 হয়, 4 আর 1 5, 4 আর 1 যোগ করলে 5 হয়। এটা তো আপনি বলতে পারেন, কিন্তু আপনি কোথায় প্রবলেমে পড়ছেন জানেন? এটা হচ্ছে যোগফল বলেছে 5, মানে প্রথম যেহেতু সংখ্যাটা বড় আছে, তাহলে আপনার যে সংখ্যার অনুপাত আছে সেই অনুপাতটাও কিন্তু প্রথমে বড় চাই। তাই এখানে 4:1 এর অ্যাপ্রোপ্রিয়েট উত্তর। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবার আমরা 59-এর এই প্রশ্নটায় চলে যাব। 59-এর প্রশ্ন আছে, একটি সংখ্যাকে 10% বাড়িয়ে 10% কমানো হলো, সংখ্যাটি অপরিবর্তিত থাকলো। এরকম অঙ্ক থাকলে আপনি কিভাবে সহজে সমাধান করবেন? যদি এরকম অঙ্ক আপনার পড়ে, তাহলে সবসময় মনে করবেন এর সঠিক উত্তর হবে কমবে। তো কমবে যদি হয়, তাহলে এখানে একটা আছে অপরিবর্তিত থাকলো, একটা আছে বাড়লো, একটা আছে কমলো, আর একটা আছে বাড়লো। তাহলে এখানে সবচেয়ে একটাই কিন্তু উত্তর এখানে আছে, যে কমলো। তাহলে এখানে আপনাকে মানে সঠিক উত্তর বলতে হবে সিদ্ধাক, কমলো। সিদ্ধাক হবে সঠিক উত্তর। এখন আপনি বলতে পারেন যে দাদা কি করে হলো, বা স্যার কি করে হলো? তাহলে আপনি অঙ্কটা এইভাবে করবেন। 10 বিয়োগ 10, একবার বাড়ছে তাই এটা কিন্তু যোগ 10 হয়ে গেল, আর একবার কমছে তাই বিয়োগ 10 হয়ে গেল। যখন একবার বাড়বে একবার কমবে, তাহলে এখানে একটা বিয়োগ হয়ে যাবে, আর 10 গুণ 10 হয়ে যাবে, বাই 100 হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তাহলে সেই ক্ষেত্রে এই শূন্য আর এই শূন্য কাটবে, এই শূন্য আর এই শূন্য কাটবে, আর +10 আর -10 কেটে যাবে। তাহলে এখানে কিচ্ছু থাকছে না, এর উপরে থাকছে কিন্তু এটা 1। তাহলে এখানে আমি বলতে পারি সমান সমান, এখানে কিন্তু এই যে মাইনাস আছে, তাই দেখুন -1। আর এই পুরো বিষয়টাকে বলতে হয় পার্সেন্টের মধ্যে রাখতে হয়। তাহলে 1%, 1% কী হচ্ছে দেখুন, লেস দ্যান হচ্ছে, এই যে এখানে দেখুন মাইনাস হচ্ছে, তাই এখানে 1% কমলো। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা চলে যাবো পরের প্রশ্নে। পরের প্রশ্ন দেখব কী আছে। তার জন্য প্রশ্নটা আমরা একটু ওপরের দিকে তুলব। এবার বলছে দেখুন, এবার আপনার পরের অঙ্ক আছে, কত সুন্দর একটা অঙ্ক আছে দেখুন। 60-এর দাগের অঙ্ক আছে, কোন ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা 8 12 16 20 দ্বারা বিভাজ্য? তো 8 12 16 20 25, 8 12 16 20 দ্বারা বিভাজ্য, তাই আপনাকে এটা কি করতে হবে? এই 8 12 16 তারপরে 20, এটা আপনার লসাগু করতে হবে। লসাগু করলে কী হবে? 2 4 দিনও 8, 6 দিনও 12, তারপর দেখুন 8 দিনও 16, তারপর দেখুন এখানে দেখুন 10 দিনও 20। আশা করি আপনারা বুঝতে পারছেন। তারপর আবার 2 দিয়ে দেবো, তো 2 দিনও 4, তারপরে এখানে 3 দিনও 6, 4 দিনও 8, 5 দিনও 10। তারপরে আবার লসাগু করবেন, 2 একে 2, 3টা 3 বসে গেল, 2 দিনও 4, আর এই 5টা বসে গেল। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এর লসাগু কত হলো? তো লসাগু সমান সমান 2 গুণ 2 গুণ 2, তারপরে আপনারা আছে কত? গুণ 3 গুণ 2 গুণ 5, এটা কিন্তু আপনার আছে। তাহলে এখানে 2 দিনও 4, 4 দিনও 8, 5 8টা 40, আর 6 40 240 হচ্ছে। এখন মজার ব্যাপার হচ্ছে, এই 240কে আপনি 8 12 16 20 দ্বারা ভাগ করলে আপনার এটা মিলে যাবে, অর্থাৎ বিভাজ্য হবে। 240 8 12 16 20 দ্বারা বিভাজ্য। এখন প্রশ্ন হচ্ছে কোন ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা, কিন্তু 240টা কোনো মতে পূর্ণবর্গ সংখ্যা না। তা আপনাকে পূর্ণবর্গ সংখ্যা করতে গেলে কী করতে হবে? পূর্ণবর্গ সংখ্যা করতে গেলে কিন্তু এগুলোকে আপনার
এই জায়গাটায় আপনাকে দেখতে হবে এই দুটো দুই মিলে একটা দুইয়ের মাথায় স্কোয়ার করতে হবে। তারপরে দেখুন এই দুটো দুই মিলে একটা দুইয়ের মাথায় স্কোয়ার করতে হবে। তারপরে দেখুন গুণ দিলাম। এইবার এখানে তিনের কোনো জোড় নেই, তাই আপনাকে 3 স্কোয়ার করতে হবে গুণ 5 স্কোয়ার করতে হবে। যদি আমার 3 স্কোয়ার 5 স্কোয়ার করতে হয় তাহলে কি হবে? তাহলে আমার পুরো বিষয়টাকে এই 240 গুণ একটা 3 আর একটা 5 দিয়ে গুণ করতে হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যেহেতু একটা 3 আর একটা 5 নিয়ে এসে এখানে স্কোয়ার করেছি, তাই কিন্তু এটা করতে হবে। তো 240কে 240 গুণ 3 গুণ 5, অর্থাৎ এটার ক্যালকুলেশন হবে কিন্তু এটা। তো সেই ক্ষেত্রে কত হবে? 3 5 15, 15 আর 240 যদি আপনি গুণ করেন তাহলে হয়ে যাবে কিন্তু 3600। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো সিদ্ধাগ হবে সঠিক উত্তর। এখানে যে সিদ্ধাগ আছে সিদ্ধাগ হবে সঠিক উত্তর। এই অঙ্কগুলো কিন্তু আপনাকে এইভাবে করতে হবে। 3600 হচ্ছে ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা, যা 8 12 16 20 দ্বারা বিভাজ্য। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবার আমরা 100টি দাগের এই অঙ্কটা চলে যাব। 320 টাকার 6 পূর্ণ 1 4% সমান সমান কত? তো কিছুই না, 320 আপনি লিখলেন ইন্টু এই 4 ছক 24 আর 1 25/4, আর এই পার্সেন্ট এখানে 100 হয়ে যায়। তো এখানে 4 25 100, অর্থাৎ 4 হয়। আর এখানে 4 8 32 80 হয়। আর এখানে যদি আমরা কাটি তাহলে 4 20 80 হয়। তা সমান সমান হয় কিন্তু 20। দেখুন 20 টাকা আছে। এর দাগ হবে সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবার আমরা চলে যাব পরের প্রশ্নে। পরের প্রশ্ন দেখব কি আছে। তো আমরা এবার 62 এই অঙ্কটা দেখব। 62 দাগের অঙ্ক আছে, একজন লোক 24 জনের প্রত্যেককে 7.65 টাকা করে দিল ও 6.77 টাকা অবশিষ্ট থাকলো। লোকটির কাছে ছিল, তো লোকটির কাছে কত ছিল সেটা আপনাকে বার করতে হবে। তাহলে আপনি কি করবেন? এখানে এই যে 7.65 এটার সঙ্গে গুণ করবেন। কত গুণ করবেন? এই 24 দিয়ে গুণ করবেন, কারণ এক একজনের দেশে 7.65 টাকা। তাহলে 24 জনের কত টাকা দেয়? তো 24 জনের কিন্তু 183 হবে, 183.60 হবে এর গুণ করলে। এবার তার সঙ্গে আপনি যোগ করবেন। কত যোগ করবেন? 6.77, মানে এই 6.7 টাকা অবশিষ্ট ছিল। এখন বলছে লোকটির কাছে কত ছিল, তাহলে এই 6.77টা এর সাথে যোগ হয়ে যাবে। যোগ হলে আপনার কত হবে? 6.77-এর সঙ্গে এটা যদি যোগ করেন তাহলে 190.37 হবে। তো 190.37। তো এত টাকা কিন্তু এই লোকটির কাছে ছিল। কত? 190.37 টাকা, অর্থাৎ বিদ্যা হবে সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আমরা চলে যাবো 63-এর এই প্রশ্নে। তো 63 প্রশ্ন দেখব। তো 63 প্রশ্নটা দেখব। তো 63 প্রশ্ন দেখার জন্য আমরা প্রশ্নটা একটু উপরের দিকে তুলব। এখন 63 প্রশ্ন আছে, দেখুন কত সুন্দর একটা প্রশ্ন আছে। 63 প্রশ্ন আছে, পিতা ও পুত্রের বয়সের সমষ্টি 86 বছর। 10 বছর আগে পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ ছিল। এখন আপনি এটাকে কিভাবে সহজে সমাধান করবেন? তো আমরা এক সাইডে লিখছি পিতা, প্রথমে এক সাইডে লিখলাম পিতা আর এক সাইডে লিখলাম পুত্র। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, এটা পুত্র, এটা পিতা। তো পিতার বয়স আর পুত্রের বয়স এখানে বলছে কি নির্ণয় করতে হবে, বর্তমানে পিতার বয়স নির্ণয় করতে হবে। তো বর্তমানে পিতার বয়স নির্ণয় করতে গেলে এখানে অবশ্যই বর্তমানে পিতার বয়স, এখানে অবশ্যই বর্তমানে পিতার বয়স দেওয়া আছে। তবে মনে করছি বর্তমান পিতার বর্তমান বয়স 54 বছর, এখানে 54 দিলাম। আর তাহলে যদি পিতার বর্তমান বয়স 54 বছর হয়, তাহলে পুত্রের বর্তমান বয়স কত হবে? তো 86 থেকে 54 বিয়োগ করুন, তাহলে থাকবে কত? 32। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবং এখানে আপনি বলতে পারেন যে স্যার আপনি কেন সরাসরি 54 ধরলেন? তো দেখুন এই ডিস্টেন্সটা কিন্তু মোটামুটি পিতা এবং পুত্রের বয়সের পার্থক্য একটা দেখাচ্ছে। এখানে এই দুটোর পার্থক্য কিন্তু 22, আর কোনোটার কিন্তু 22 হবে না। এই দুটো যখন আপনি যদি পিতার বয়স 50 ধরেন, সেই ক্ষেত্রে পুত্রের বয়স হয়ে যাবে কিন্তু 86 থেকে 50, সেই ক্ষেত্রে হবে 36। তাই একজনের 50 হলে একজন 36 হলে বাবার সঙ্গে ছেলের পার্থক্য হচ্ছে কিন্তু 14। তাই কিন্তু সেটা প্রায় গ্রহণযোগ্য হয় না। একটা 14 বছর মানে বাবার বয়স যদি 50 হয়, ছেলের বয়স যদি 36 হয়, সেই ক্ষেত্রে ডিস্টেন্স হচ্ছে 14। তা 14 বছর বাবার ছেলের বয়সের পার্থক্য হতে পারে না। তাই এগুলো সব দেখবেন এরকম একটা টাইপের হবে। তাই আমরা কিন্তু এখান থেকে 54টা নিলাম। এখন দেখুন সেটা যাই হোক না কেন, এখানে আমরা কিভাবে সমাধান করব? পিতার বয়স 54, পুত্রের বয়স 32। এখন এইখানে বলছে 10 বছর আগে পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ ছিল। তো দেখি আমরা 10 বছর আগে কার কত ছিল। তো 10 বছর আগে পিতার বয়স হয়ে যাবে কত? 44। আর 10 বছর আগে বা পুত্রের বয়স কত হবে? 22। তো এখানে যেহেতু বলেছে
10 বছর আগে পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ, তা পুত্রের বয়স হচ্ছে 22, 22-এর দ্বিগুণ দেখুন 44। তাহলে আমরা বলতে পারি সঠিক উত্তর টিক টাক। আশা করি আপনারা বুঝতে পেরেছেন কত সুন্দরভাবে এসব অঙ্কগুলো সহজেই সমাধান করতে পারি আমরা। এবার আমরা 64-এর এই অঙ্কটা দেখব। দুটি সংখ্যার যোগফল 205, একটি সংখ্যা অপরটি থেকে 7 বেশি হলে একটি সংখ্যা কত? তো আপনি মনে করুন একটি সংখ্যা, মনে করছি একটি সংখ্যা 99, এর মধ্যে অপশানের মধ্যে একটি সংখ্যা দেওয়া আছে, তো একটা সংখ্যা 99 মনে করছি, তাহলে আরেকটা সংখ্যা কত হবে? তো 205 আর মানে দুটি সংখ্যার যোগফল যেহেতু বলেছে 205, তাহলে একটা সংখ্যা 99 হলে আরেকটি সংখ্যা হবে 205 বিয়োগ 99, তাহলে এটা কত হবে? তো 99 বিয়োগ করলে হয়ে যাচ্ছে 106। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো 106 যদি হয় তাহলে একটা সংখ্যা 106 হচ্ছে আর একটা সংখ্যা 99 হচ্ছে। এখন বলছে একটি সংখ্যা অপরটি থেকে 7 বেশি। তো দেখি 106 একটা সংখ্যা আমরা বার করেছি আর একটা সংখ্যা 99 ধরেছি, তাহলে বিয়োগ দিলাম 99। তা 106 আর 99-এর পার্থক্য কত হচ্ছে? তো 106 থেকে 99 আপনি বিয়োগ করুন, তাহলে কত হচ্ছে? 7 হচ্ছে। তাহলে আমরা বলতেই পারি যে একটি সংখ্যা অপর সংখ্যা থেকে 7 বেশি, এখানে বার করতে পারলাম। তাহলে দেখুন বিদ্যাক হবে সঠিক উত্তর। এইসব অঙ্কগুলো করা লাগে না, সব অঙ্কগুলো দেখুন যেসব অঙ্ক দেখাচ্ছে একদম নিজের থেকে কিন্তু সহজেই করা যাবে। আমরা চলে যাবো পরের অঙ্কে। পরের অঙ্ক দেখবো কী আছে। তো তার জন্য আমরা প্রশ্নটা একটু উপরের দিকে তুলব। তো আমরা 65-এর এই অঙ্কটা দেখবো। 65 অঙ্ক আছে, এটা কিন্তু গুণ, এগুলো গুণ, এটা হয় তার নিচের কোনটা অপশানটা সঠিক উত্তর হবে? তাহলে দেখুন এই অঙ্কটা আপনি করতে গেলে কি করবেন? তো এটার সাথে এটা প্রথমে গুণ করবেন, তা কত হচ্ছে? 9 81, 81 শেষে একটা নেবেন, সেই একটা এই 9-এর সাথে গুণ করবেন, তাহলে কত হচ্ছে? 9 1 9 হচ্ছে। সেই শেষের 9টা আবার আপনি এই 9-এর সাথে গুণ করবেন, তার 9 81 হচ্ছে। সেই 81 শেষে 1 হয়, সেই একটা নেবেন। তো এই অপশানগুলোর মধ্যে দেখতে হবে শেষে 1 আছে, এমনটা হবে তার সঠিক উত্তর। তো দেখুন এখানে 4টি অপশানই কিন্তু শেষে 1 আছে, তাহলে আপনি এর মধ্যে কোনটি সঠিক উত্তর মেলাবেন? তাই তা আপনাকে কি করতে হবে? এই যে দশমিক সংখ্যা, কটার আগে দশমিক সংখ্যা আছে দেখতে হবে। তো এখানে দেখুন 4টির আগে দশমিক আছে, এখানে 3টির আগে দশমিক আছে, 4 3 7, এটা দেখুন একটা 8, 8 আর এই 1 9, 9টার আগে এখানে দেখুন দশমিক আছে, তাই আপনাকে এখান থেকে গুনতে হবে। সেই ক্ষেত্রে দেখুন এখানে যদি 1 2 3 4 5 6 7 8 9, দেখুন 9টার আগে দশমিক আছে এবং শেষে কিন্তু 1 আছে, তাহলে বিদ্যাগ হবে সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা 66 দাগের এই অঙ্কে চলে যাব। 66 দাগের অঙ্ক আছে 0.0121 এর বর্গমূল হয়। তো এটার বর্গমূল আপনাকে নির্ণয় করতে হবে। এর বর্গমূল কীভাবে নির্ণয় করবেন? তো এখানে এই যে 1 2 3 4, এখানে এই 121টা আপনি লিখবেন, প্রথমে 121টা আপনি লিখলেন, লেখার পরে নিচে একটা দাগ দিলেন, এর কটার আগে দশমিক? 1 2 3 4, 4টির আগে দশমিক, তো এখানে আপনি 4টির আগে দশমিক করে দিলেন, একের পেটে 4টি শূন্য। এখন এটাকে যদি আপনি ক্যালকুলেশন করেন তাহলে কি হবে? তো এবার আপনি কি করবেন? এটাকে এরকম বর্গমূলের চিহ্ন দেবেন। বর্গমূলের চিহ্ন দেওয়ার পরে এটা হচ্ছে ওপরে 121কে যদি বর্গমূল করেন তাহলে হয়ে যাচ্ছে 11, আর 10,000কে যদি আপনি বর্গমূল করেন তাহলে এখানে হয়ে যাচ্ছে 100। সেই ক্ষেত্রে 4টির আগে দশমিক হিসেবে, সেই ক্ষেত্রে আপনার এখানে এটা যদি আপনি ক্যালকুলেশন করেন তাহলে কি হবে? তো এখানে দেখুন এখানে দুটো শূন্য, তাই দুটোর আগে দশমিক হিসেবে, তাই 0.11 হয়ে যাবে। এটাকে যদি ক্যালকুলেশন করেন তাহলে 0.11 হয়ে যাবে। এখন আপনি বলেন যে 0.11 কী করে হবে? তো এই যে 11টা বসে গেল আর এই যে দুটো শূন্য আছে, তার দুটো ঘর আগে দশমিক চলে আসবে, সেই ক্ষেত্রে 1 2 দুটো ঘর আগে দশমিক চলে আসলো। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এর সিদ্ধাগ হবে সঠিক উত্তর। তো 100, তো এর বর্গমূল হয়ে যাবে সিদ্ধাগ 0.11। এবারে এই 67 দাগের অঙ্ক কী আছে? নিচের রাশিগুলোর মধ্যে কোনটি সঠিক? তো এই অঙ্কটা আপনারা করবেন। আজকের ক্লাসটা আমরা এই পর্যন্ত রাখছি, পরবর্তী ক্লাস আপনারা অবশ্যই দেখতে পারবেন। এর পরের অঙ্ক আরও অঙ্ক আছে, দেখুন অনেকটা অঙ্ক আছে। পেশা প্রবেশ থেকে এই অঙ্কগুলো নেওয়া হয়েছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশ পরীক্ষার জন্য। বিশেষ করে ওয়েস্ট বেঙ্গল পুলিশ পরীক্ষার জন্য কিন্তু এই অঙ্কগুলো নেওয়া হয়েছে। তো এই অঙ্কগুলো কিন্তু প্রত্যেকটা ক্লাস, এই অঙ্কগুলোর কিন্তু সব ক্লাস আমাদের কাছে করা আছে। আপনারা চাইলে অবশ্যই ফোন করতে পারেন, ফোন নম্বর 85 39 82 506, এই নাম্বারে ফোন করে আপনি অঙ্কগুলো কীভাবে করা আছে দেখে নিতে পারেন। তো আজকে ক্লাস এই পর্যন্ত, দেখা হয় পরের ক্লাসে। ততক্ষণে আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ, আপনার দিন শুভ হোক।